গোগোল, যাকে সৃষ্টি করেছিলেন সমরেশ বসু, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1924 সালের 11ই ডিসেম্বর এবং তার মহাপ্রয়াণ ঘটে 1988 সালের 12ই মার্চ। তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে শুরু করছি আজকের গল্প মহিষ মর্দিনী উদ্ধার। গোগোলের বাবার এক বন্ধু নাম বিধান চক্রবর্তী। গোগোল তাকে বিধান কাকা বলে ডাকে। বয়স তার বাবার থেকে সামান্য কম হতে পারে, অন্তত দেখলে তাই মনে হয়। তিনি মাঝে মাঝেই সন্ধ্যের পরে গোগোলদের বাড়ি আসেন। মোটেই আস্তে কথা বলতে পারেন না, মজার মজার গল্প বলতে তার জুড়ি নেই। তিনি এলেই বাড়িতেই যেন হইচই লেগে যায়। এসেই ছেলে মানুষের মতো মায়ের কাছে এটা খাবো সেটা খাবো করে বায়না শুরু করে দেন। মাও বিধান কাকাকে খাইয়ে খুব খুশি, অথচ বিধান কাকা নিজে নানা রকম খাবারের প্যাকেট নিয়ে আসেন। তার মধ্যে গোগোলের জন্য বিশেষ করে সব থেকে সেরা চকলেট। এত বেশি করে আনেন, গোগোলের পক্ষে একলা খাওয়া সম্ভব নয়। বাবা মা মিষ্টি খেতেই চান না, বাধ্য হয়ে গোগোল স্কুলে গিয়ে ওর ক্লাসের বন্ধুদের খাইয়ে দেয়। বিধান কাকা কবে আসবেন তাও কোনো ঠিক থাকে না। ফিটফাট স্মার্ট লোক, নিজেই গাড়ি ড্রাইভ করে আসেন। হঠাৎ একদিন সন্ধ্যের পরে এসে হাজির হন। বাবার নাম ধরে ডাকলেও মাকে বৌদি বলে ডাকেন। গোগোল শুনেছে বিধান কাকা বাবার সঙ্গে কলেজে পড়েছেন। এলেই হইচই, নানান গল্প, মায়ের কাছে এটা সেটা খাবার ফরমাস। তারপরেই তার এক কথা, সমীর, আমাদের বাড়ি বৌদি আর গোগোলকে নিয়ে সপ্তাহ শেষেই চলো। গোগোলের সঙ্গেও বিধান কাকার খুব ভাব। গোগোলের খেলার দিকে ঝোঁক বেশি। আজকাল ওর ঘরে অনেক খেলোয়াড়দের ছবি ছাড়াও ব্রুসলির একটা বড় ছবিও টাঙানো হয়েছে। বাবার সঙ্গে গিয়ে ময়দানের একটা শিবিরে ক্যারাটে শেখানো দেখে এসেছে। বিধান কাকা গোগোলকে ডেকে ক্যারাটে শুরু করে দেন। না জানলেও তিনি এমন অদ্ভুত সব ভঙ্গি করেন যেন সত্যি একজন দারুণ ক্যারাটেক। গোগোলও তার সঙ্গে হাত পা চালায়, আর বিধান কাকা গলা থেকে নানা শব্দ করে লম্ফ ঝম্প করেন। দেখে গোগোলের হাসি পায়, আর বাবা মা তো হেসেই বাঁচেন না। বাবা বলেন, বিধান, তুই দেখতে বড় হয়েছিস, নিজের চেষ্টায় বেশ বড়লোকও হয়েছিস, কিন্তু এখনো একবারে ছেলে মানুষ রয়ে গেছিস। বিধান কাকা বলেন, তোমাদের মতো গোমরামুখ এক্সিকিউটিভ হয়ে আমার দরকার নেই। সারাদিন কেবল অফিসের চিন্তা আর তাবর তাবর সাহেব শুভর সঙ্গে মিটিং করা, মেজাজ খারাপ করা, ওসবের থেকে এই আমার ভালো। ধরে নাও আমি গোগোলেরই বন্ধু, তবে গোগোলের মতো গোয়েন্দাগিরি আমাকে শিখে নিতে হবে। গোগোল লজ্জা পায়, হেসে বলে, আমি মোটেই গোয়েন্দা নই বিধান কাকা। এক একটা ঘটনা ঘটে যায়, আমি কেমন করে যেন জড়িয়ে যাই। আমি গোয়েন্দাগিরি করবো বলে কিছু করিনি। বিধান কাকা গোগোলকে আদর করে বলেন, তাতেই যা কাণ্ড করো, খবরের কাগজে পর্যন্ত তোমার কীর্তি কাহিনী বেরিয়ে পড়ে। তোমার কথা ভেবে আমিই ভয়ে মরে যাই। কিন্তু যে কোনো কথা বলাই হোক, ঘুরে ফিরে বিধান কাকার একটাই কথা, তিনি গোগোলদের নিয়ে তাদের দেশের বাড়ি যাবেন। এমন কিছু দূরেও নয়, দক্ষিণ 24 পরগনার এক গ্রাম। গাড়ি নিয়ে গেলে সেখানে 1 ঘন্টার মধ্যেই পৌঁছে যাওয়া যায়। বিধান কাকা প্রত্যেক উইকেন্ডে গ্রামের বাড়িতে যান। বলেন, কলকাতায় কি থাকা যায় নাকি, নেহাত কাজের জন্য থাকতে হয়। এরকম বলতে বলতে এক শুক্রবারের সন্ধ্যায় এসে বিধান কাকা বলতে গেলে জোর করেই মা, বাবা আর গোগোলকে নিয়ে গেলেন। বাবা মায়ের কোনো আপত্তিই মানলেন না। বাবাকে বললেন, গোগোলের শনি রবি ছুটি, তোমাকে শনিবারটা ছুটি নিতে হবে। সেটা কাল আমাদের দেশের বাড়ির টেলিফোনে জানিয়ে দিলেই হবে। বলে নিজেই ঘরের মধ্যে ঢুকে সকলের জামা কাপড় টানাটানি করতে লাগলেন। মা বললেন, আচ্ছা বিধান ঠাকুরপো, আপনি একটু ঠান্ডা হয়ে বসুন, জামা কাপড় আমি গুছিয়ে নিচ্ছি। বিধান কাকা তারায় 1 ঘন্টার মধ্যে বাবা মা সব গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লেন। বিধান কাকা সবাইকে গাড়িতে তুলে সাঁ গাড়ি চালিয়ে দিলেন। বাবা বললেন, সত্যি বিধান, কি একটা পাগল। গাড়ি তখন যাদবপুর ছাড়িয়ে গড়িয়ার দিকে চলেছে। বিধান কাকা তার পাশে নিয়েছেন গোগোলকে, বাবা মা পিছনে। বিধান কাকা বললেন, পাগলামি না করলে তোমাদের নিয়ে আসাই হতো না। অন্ধকার নেমে এসেছিল, রাস্তার দুপাশে কিছুই দেখা যাচ্ছে না। গোগোল খালি বুঝতে পারছে মাঠ, গাছপালা দুদিকে, মাঝে মাঝে বাজার, সিনেমা, দোকানপাট আর লোকের ভিড় চোখে পড়ছে। ইলেকট্রিকের আলো রয়েছে। গোগোল আগেই শুনেছে বিধান কাকাদের বাড়ি গ্রামে হলেও
সেখানে ইলেকট্রিক আছে। 40 মিনিটের মধ্যেই গাড়ি পৌঁছে গেল বিধান কাকাদের বাড়ি। ডান দিকের একটা খোলা গেট দিয়ে গাড়ি ঢুকলো বিরাট একটা সবুজ ঘাসে ছাওয়া চত্বরে। গেটের সামনেই দুদিকে দুটো পাম গাছ। চত্বরের ডাইনে বাঁয়ে বড় বড় দুটো শেডে ঢাকা আলো জ্বলছে। সামনেই দোতলা বাড়ি, ওপরে নিচে আলো জ্বলছে। ডান দিকে বেড়া ঘেরা বাগান, বাঁদিকে বাড়িটা যেন এগিয়ে এসেছে সামনের দিকে, কিন্তু সেটা একতলা। একতলার সামনে মাথায় ছাদ আটা বড় থামে ঘেরা আরেকটা ঘর, সেখানেও আলো জ্বলছে। কিছু লোকজন, ছোট ছেলে মেয়ে রয়েছে সেখানে। একজন ঢাকি ঢাক বাজাচ্ছে, আর বড় বাড়ির গায়ে লাগানো একতলার ঘরের মধ্যে বাজছে কাঁসর ঘন্টা। বিধান কাকা গাড়ি থেকে নেমে ডাকলেন, বেরিয়ে এসো গোগল, সবাই বেরিয়ে এসো, জামা কাপড়ের ব্যাগটা কেউ এসে ভেতরে নিয়ে যাবে। বাবা মা গাড়ি থেকে বেরিয়ে এলেন। গোগল বাঁ দিকে দেখিয়ে জিজ্ঞেস করলো, বিধান কাকা, ওখানে কি হচ্ছে? বিধান কাকা বললেন, মহিষমর্দিনীর পুজো হচ্ছে, রোজই হয়। এখন আরতি হচ্ছে। সামনে থামওয়ালা যে ঘরটা দেখছো, ওটা নাট মন্দির। নাট মন্দিরের ওপর মহিষমর্দিনীর মন্দির। আমি একটু দেখে আসবো। হ্যাঁ যাও, চলে যাও, তবে জুতো খুলে যেও, নইলে ওখানে ঢুকতে দেবে না। আর ওখান থেকে অন্য কোথাও যেও না। আমি বাবা মাকে ভেতরে পুরে দিয়েই তোমার কাছে চলে আসছি। জুতোর জন্য গোগলের ভাবনা ছিল না, ওর পায়ে স্যান্ডেল ছিল। নাট মন্দিরের সামনে গিয়ে স্যান্ডেল খুলে রেখে ও নাট মন্দিরের মধ্যে ঢুকে গেল। কিছু ছোট ছোট ছেলে মেয়ে ঢাকের তালে তালে নাচছে। নাট মন্দিরের সামনে সিঁড়ি, ওপরে উঠলে মন্দির। মন্দিরের দরজার সামনে কয়েকজন মহিলা পুরুষ বসে আছেন, আর একজন ভিতরে দাঁড়িয়ে বাঁ হাতে ঘন্টা বাজাচ্ছেন, ডান হাতে পঞ্চপ্রদীপ নিয়ে আরতি করছেন। গোগল সিঁড়ি দিয়ে মন্দিরের রকে উঠল। যারা সামনে বসেছিলেন তারা অচেনা গোগলের দিকে তাকালেন। গোগল দেখল মন্দিরের বাইরে মাথার উপরে ঘন্টা, তার সঙ্গে লম্বা দড়ি বাঁধা। সেই দড়ি ধরে একজন টানছে আর ঘন্টা বাজছে। ভিতরে একজন কাঁসর বাজাচ্ছে। যিনি আরতি করছিলেন তার আড়ালে ঢাকা পড়ে গেছে মহিষমর্দিনীর মূর্তি। গোগল দেখতে পাচ্ছে না। ও সবে এসে দেখলো রথটা বেশ লম্বা, সেদিকেও বড় বড় থাম দেখা যাচ্ছে। গোগল সেদিকে এগিয়ে গেল। দেখলো সামনে কয়েকটা বড় থাম, ভিতরে বিরাট একটা বড় ঘর। একটি মাত্র টিমটিমে আলো জ্বলছে, আর কিছুই নেই। কেবল কোথা থেকে এ সময় পায়রা ডেকে উঠেছে। এই সময় বিধান কাকা গোগলের সামনে এগিয়ে এলেন, বললেন, তুমি এখানে কি করছো গোগল? পুজো তো হচ্ছে ওদিকের মন্দিরে। গোগল বলল, মহিষমর্দিনীর মূর্তিটা দেখতে পাইনি, আরতি হয়ে গেলে দেখবো। এই ঘরটা কিসের? এটা হলো ঠাকুর দালান। দুর্গাপুজোর সময় এখানে পুজো হয়, তখন মন্দিরের মহিষমর্দিনীর মূর্তি এখানে আনা হয়, কিন্তু মাটির বড় মূর্তিও তৈরি হয়। এবার পুজোর সময় তোমাকে নিয়ে আসবো, তখন দেখবে। চলো ওদিকে যাই। বিধান কাকা হাত ধরে গোগলকে মন্দিরের সামনে নিয়ে গেলেন। আরতি শেষ হয়েছে। যিনি আরতি করছিলেন তিনি পঞ্চপ্রদীপটা সকলের সামনে ধরছিলেন। সবাই প্রদীপের শিখার কাছে হাত বাড়িয়ে নিজেদের বুকে মাথায় ঠেকাচ্ছিল। বিধান কাকাও তাই করলেন, আর গোগলের মাথায় বুকে প্রদীপের তাপ ছুঁয়ে দিলেন। গোগল তখন মহিষমর্দিনীর মূর্তি দেখতেই ব্যস্ত, ঠিক দুর্গা প্রতিমার মতোই, দশভুজা। একটি সিংহাসনের ওপর মূর্তিটা রয়েছে। লাল পাড় শাড়ি, লাল জামা, গলায় চওড়া চন্দ্রহার, মাথায় সুন্দর মুকুট, দুটো চোখই ছকছক করছে, কপালের চোখটিও উজ্জ্বল। বিধান কাকা বললেন, দেবীর দুটো চোখ হীরের, কপালের চোখটি পান্নার, মাথায় মুকুট, গলার হার সবই সোনা আর হিরে দিয়ে গড়া, আর মূর্তি হচ্ছে অষ্টধাতুর। অষ্টধাতু কি? অষ্টধাতু কি আজকালকার ছেলেরা অনেকেই জানে না, তোমার জেনে রাখা উচিত। ধাতু মানে মেটাল, জানোই তো। এই অষ্টধাতু হলো সোনা, রূপা, পেতল, কাঁসা, তামা, লোহা, রাং আর সীসা। গোগলের কৌতূহল সিংহ আর অসুর নিয়ে। জিজ্ঞেস করলো, সিংহ আর অসুর কোথায়? বিধান কাকা হেসে বললেন, সিংহটা সিংহাসনের জন্য ঢাকা পড়ে গেছে, অসুরটা তারও নিচে। কাল বিকালে তোমাকে দেখাবো। এখন চলো বাড়ির ভেতরে যাওয়া যাক। গোগল দেখলো বাড়িটা বিরাট, থামওয়ালা বিরাট বারান্দা, ঘরের পর ঘর, দেওয়ালও সেই রকম। সব ঘরে আলো জ্বলছে, অথচ লোক তেমন নেই। গোগল বিধান কাকার সঙ্গে অনেক ঘর ঘুরে সিঁড়ি দিয়ে ওপরে উঠল।
একটা সাজানো গোছানো ঘরে বাবা মা বসেছিলেন, গল্প করছিলেন একজন মহিলার সঙ্গে। টিভি চলছিল, কেউ দেখছিলেন না। বিধান কাকা বললেন, জবা, এই হচ্ছে শ্রীমান গোগল, সমীরের ছেলে। বাবা মায়ের সঙ্গে যিনি গল্প করছিলেন তিনি উঠে এসে গোগলকে কাছে টেনে নিলেন, বললেন, বাহ, সুন্দর ছেলে। বিধান কাকা বললেন, শুধু ডাকাত ধরে না, আমার সঙ্গে ক্যারাটে লড়ে, খুদে ব্রুসলি। গোগল জিজ্ঞেস করলো, বাড়িতে ভাই বোন কেউ নেই? অনেক আছে, চলো তোমাকে তাদের কাছে নিয়ে যাই। গোগল বিধান কাকার সঙ্গে অন্য একটা ঘরে গেল। সেখানে 4-5 জন ছেলে মেয়ে ছিল, যারা গোগলেরই বয়সী। বিধান কাকা সকলের সঙ্গে গোগলের পরিচয় করিয়ে দিলেন। 2 জন বিধান কাকার ছেলে আর মেয়ে, লোটন আর রুমি। তার দাদার 3 ছেলে মেয়ে, তোতা, অপু আর ঝুমকি। গোগল তাদের সঙ্গে জমে গেল। পরের দিন শনিবার। গোগলের ঘুমটা ভেঙে গেল নানা রকম শব্দে। ও চোখ খুলেই শব্দগুলো শুনল। শব্দগুলো নানা রকম পাখির ডাক, দোয়েল, শ্যামা, বুলবুলি। একসঙ্গে এত পাখির ডাক আগে কখনো শোনেনি। ও চোখ তাকালো, খোলা জানালা চোখে পড়ল। দেখলো তখনও ভালো করে দিনের আলো ফোটেনি। জানালা দিয়ে কয়েকটা গাছ দেখা যাচ্ছে। পাশে তাকিয়ে দেখলো মা ঘুমোচ্ছেন, অন্যদিকে আর একটা ছোট খাটে বাবা ঘুমোচ্ছেন। গোগল শুয়ে থাকতে পারল না, আস্তে আস্তে উঠে পড়ল। মাথার ওপরে পাখা ঘুরছে। ওর গায়ে একটা জামা। যেদিকে জানালা তার পাশেই রয়েছে একটা দরজা। দরজাটা ভিতর থেকে বন্ধ। গোগল জানালা দিয়ে দেখলো ঘরের লাগোয়া খোলা ছাদ। ওর ভিতরে থাকতে ইচ্ছে করলো না। শব্দ না করে দরজার ভারী হুড়কোটা খুলে বাইরের ছাদে এলো। চারিদিকে গাছপালা, পাখির ডাক আর বাতাসটা খুব ভালো লাগছে। গোটা বাড়িটা একেবারে নিঝুম, কেউ এখনো জাগেনি। গোগল খোলা ছাদের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে উত্তর দিকে এগিয়ে গেল। ছাদটা 3 দিকেই আলসে। উত্তরের আলসের কাছে গিয়ে ওর চোখে পড়ল বাড়ির গায়ের সঙ্গে লাগানো মন্দির। তার মানে এটাই মহিষমর্দিনীর মন্দির। মন্দিরের চূড়োটা দোতলার ছাদের কাছাকাছি উঠেছে, আর এই ছাদটা 1 তলার উপরে। গোগল পূব দিকে যাওয়ার জন্য পা বাড়াতেই নিচে একটা শব্দ শুনতে পেল। দাঁড়িয়ে আলসের উপর ঝুঁকে নিচে তাকালো। তাকিয়ে অবাক হয়ে গেল। দেখলো একটা খালি গা লোক মন্দিরের পিছন দরজা দিয়ে বেরিয়ে এলো। তার 2 হাতে কাপড়ে জড়ানো কি একটা রয়েছে। লোকটা আশেপাশে দেখে গোগলের পাশ দিয়ে ছুটল। কি ব্যাপার? লোকটা তাকানোটা মোটেই ভালো নয়। তার চেয়েও অবাক কাণ্ড, মন্দিরের পিছনের দরজাটা বন্ধ হয়ে গেল। লোকটা গোয়াল পেরিয়ে ছোট বাগানের পাঁচিলের গায়ে একটা ছোট খোলা দরজা দিয়ে বেরিয়ে গেল। কি ঘটতে পারে? গোগল পিছন ফিরে এসে নিচে যাবার দরজা খুলল। দরজাটা পেয়েও গেল। সিঁড়িতে এখনো অন্ধকার। নিচে নেমে ও দেখলো একটা লম্বা দালান। সেখানে এখনো প্রায় অন্ধকার। উত্তরের একটা জানালা খোলা। সেই জানালা দিয়ে গোয়াল ঘর, ছোট বাগান আর পাঁচিলের গায়ে ছোট খোলা দরজাটা চোখে পড়ল। জানালার পাশে একটা দরজা ভিতর থেকে বন্ধ। গোগলের কৌতূহলটা বরাবরই বেশি। লোকটা মন্দিরের পিছনের দরজা দিয়ে কি নিয়ে বেরোলো? ওরকম চোরের মতো তাকাচ্ছিল কেন? দরজাটা বন্ধই বা হয়ে গেল কি করে? নিশ্চয়ই তাহলে মন্দিরের মধ্যে কেউ রয়েছে। কিন্তু লোকটা কি নিয়ে গেল সেটাই ওর আগে জানবার ইচ্ছা হলো। কথাটা মনে হতেই গোগল দরজা খুলে ফেলল। রক থেকে লাফিয়ে পড়ে দৌড়ে ছোট দরজা দিয়ে বাইরে গেল। এদিক ওদিক তাকাতেই চোখে পড়ল লোকটা উত্তর দিকে পুরো জমির ওপর দিয়ে ছুটছে। এগিয়ে গেছে অনেক দূর। গোগল ছোটবার আগেই লোকটা ভেঙে গেল ডান দিকে, হারিয়ে গেল গাছপালার আড়ালে। কাছে পিঠে একটা লোকও নেই। গোগল জোর দৌড় লাগালো। লোকটা যেখান থেকে ডান দিকে মোড় বেঁকেছিল সেখানে থমকে দাঁড়ালো। দেখলো চারপাশে ঘন জঙ্গল, বড় বড় গাছ আর বিরাট উঁচু একটা ঢিবি। লোকটা কোন দিকে যেতে পারে? ঢিবিটার আড়ালে চলে গেছে। ঢিবিটা একটা যেন বিরাট লম্বা আর চওড়া দেওয়ালের মতো দাঁড়িয়ে আছে। গোগল আশেপাশে দেখে ঢিবিটার উপর উঠতে গেল। গড়ানো ঢিবি, সহজে ওঠা যায় না, ফরকে যায়। নেহাত খালি পা ছিল বলেই ছোট ছোট গাছের মুন্ডু ধরে গোগল ঢিবিটার উপরে উঠে অবাক। দেখলো ঢিবিটা একটা দিঘির ধার। দিঘির চারদিকে 4টে বাঁধানো ঘাট। কোনো ঘাটে লোক নেই। কিন্তু লোকটা কোথায় গেল? নিশ্চয়ই এদিকে আসেনি। গোগল ঢিবির ওপর থেকে নামতে যাবে, এমন সময় ওর চোখ পড়লো দিঘির ডান দিকের কোণে নিচের ঝোপঝাড়ে। দেখলো সেই লোকটাই কোদাল দিয়ে মাটি কোপাচ্ছে। ভোরের আলো একটু স্পষ্ট হলেও ভালো করে না তাকালে কিছু বোঝার উপায় নেই। কি করছে লোকটা? হাতের কাপড়ে মোড়া সেই জিনিসটা কোথায়? ভাবতে ভাবতে গোগল ঢিপির ওপর দিয়ে লোকটার দিকে এগোলো।
অনেকটা কাছাকাছি এলো, তবু লোকটা ফিরেও তাকাচ্ছে না, ঝপ ঝপ কোদাল চালাচ্ছে। তারপরে গোগলের গায়ে কাঁটা দিয়ে উঠল। ও দেখলো লোকটার কাছাকাছি শোয়ানো রয়েছে মহিষ মর্দিনীর সেই মূর্তি। মূর্তিটাও পুরোপুরি দেখতে পাচ্ছে না, মাথায় কাজ করা মুকুটটা দেখেই চিনতে পারল। গোগল কি করবে ভেবে পেল না। চিৎকার করবে নাকি বাড়িতে গিয়ে বিধান কাকাকে ডেকে আনবে? কিন্তু কিছুই করতে হলো না। গোগল টেরই পায়নি ওর পিছনে পা টিপে টিপে এসে দাঁড়িয়েছে একটা লোক, হাতে তার একটা গামছা। সে ঝপ করে গামছা দিয়ে আগেই গোগলের মুখটা বেঁধে ফেলল। গোগল পিছন ফিরে দেখার চেষ্টা করলো, পারল না। লোকটার গায়ে বেশ শক্তি, এত জোরে মুখ বেঁধেছে গোগল একটা শব্দও করতে পারছে না। তারপরে লোকটা বাঁ হাতে গোগলকে বুকের কাছে চেপে ধরে কোমরের কাছ থেকে বের করলো গরু বাঁধার দড়ি। সেই দড়ি দিয়ে গোগলের 2 হাত পিছপড়া করে বেঁধে ফেললো। ফেলেই গোগলকে কাঁধে ফেলে ঢিবির উল্টো দিকে ঢালুতে নেমে দৌড় দিল। গোগল জোরে জোরে পা ছুটতে লাগলো, কিন্তু তাতে কোনো ফলই হলো না। কয়েক মিনিটের মধ্যেই লোকটা একটা জঙ্গলের মধ্যে ঢুকলো। জঙ্গলের মধ্যে এখনো তেমন আলো ঢোকেনি, গায়ে মুখে মাকড়সার জাল লাগছে। লোকটা এসে দাঁড়ালো একটা ঘরের কাছে। মাটির দেওয়াল, মাথায় টালি, দরজায় শিকল টানা। লোকটা এক হাতে শিকল খুলেই গোগলকে নিয়ে ঘরের মধ্যে ঢুকলো, আর ওকে শুইয়ে দিল কাঁচা মাটির মেঝের উপর। ঘরটা রীতিমতো অন্ধকার, তবু গোগল লোকটার মুখের দিকে তাকালো। আশ্চর্য, মনে হলো এ লোকটাই গতকাল মহিষ মর্দিনীর মন্দিরে দড়ি টেনে ঘন্টা বাজাচ্ছিল। এই প্রথম লোকটা কথা বলল। কলকাতার ছেলে, বেশি চালাকি শিখেছ না? থাকো এখন এখানে, আবার ঘোর দুপুরে এসে তোমাকে ওই দিঘির জলে ডুবিয়ে শেষ করে দেব। বলে গোগলের হাত আর মুখের বাঁধন ভালো করে দেখে ঘরের একদিকে চলে গেল। সেখান থেকে কি যেন একটা নিল, দরজাটা টেনে বন্ধ করে শিকল লাগিয়ে তালা বন্ধ করলো। তারপর আর কোনো শব্দ পাওয়া গেল না। গোগল খানিকক্ষণ কিছু ভাবতেই পারল না। তারপরে সমস্ত ঘটনাটা পরপর ভেবেও যেন বিশ্বাস করতে পারছে না। সত্যি ও ঘটনাগুলো দেখেছে কিনা, কিন্তু বিশ্বাস না করে উপায় নেই। তা না হলে ওকে এভাবে এমন একটা ঘরের মধ্যে বন্দি করে রাখতো না। এখন গোগল কি করবে? ওর কান্না পেল। তারপর লোকটার কথা মনে পড়লো। জলে ডুবিয়ে মারবে, অসম্ভব কিছু না। আসল ব্যাপারটা দেখে ফেলেছে। লোকটা ভালোই জানে গোগলের পা খোলা থাকলেও কিছুই করতে পারবে না, মুখ বাঁধা, চিৎকার করতে পারবে না, 2 হাত পিছ মোড়া করে বাঁধা, হাত দিয়েও কিছু করতে পারবে না। গোগল উঠে বসলো। ওর এখনো ঘাম হচ্ছে। বাবা, মা, বিধান কাকা সকলের কথা মনে পড়তে লাগলো, আর গলার কাছে কান্না ঠেলে আসতে লাগলো। কেউ জানতেও পারবেন না গোগল কোথায় আছে, অথচ এখন কেঁদেও কোনো লাভ নেই। ও দেখলো টালির ফাঁক দিয়ে একটু আলো আসছে, কিন্তু ঘরে একটাও জানালা নেই। গোগল দাঁড়াতে গিয়ে পড়ে গেল। হাত পিছনে বাঁধা, হাতের ভর না দিয়ে উঠে দাঁড়ানো মুশকিল। তবু কয়েকবার চেষ্টায় ও উঠে দাঁড়ালো। দরজার কাছে এগিয়ে গেল। সামান্য একটুও ফাঁক নেই, বাইরে কিছুই দেখা যাচ্ছে না, লোকজনের সারা শব্দও পাওয়া যাচ্ছে না। ঘরের মধ্যে আলো বাড়ছে, টালির ফাঁক দিয়ে দেখে বোঝা যাচ্ছে রোদ উঠে পড়েছে জঙ্গলের মাথা ডিঙিয়ে। গোগল দেখলো ঘরটা একেবারে ফাঁকা নয়। একটা লাঙল, একটা কাস্তে, কিছু দড়ি, একটা লম্ফ আর একটা মাদুর রয়েছে। কিন্তু এখান থেকে বেরোবে কি করে, সেটাই আসল কথা। বেরোবার কোনো উপায় নেই। তবু টালির চালের দিকে তাকিয়ে মনে হলো হাত দুটো খুলতে পারলে খুঁটি বেয়ে টালির বাঁশ ধরে টালি খুলে বেরোনো যায়, কিন্তু হাত দুটো খুলবে কি করে? গোগল জোরে 2 হাতে মোচড় দিল, দিতেই ব্যথা লাগলো। বেশ জোরে বাঁধা। লাঙলটার লোহার ফালের দিকে নজর পড়তেই সেদিকে এগিয়ে গেল। পিছন ফিরে সেই লোহার ফালে দড়িটা ঘষবার চেষ্টা করলো, কিছুই হলো না, বরং ওরই হাতে লাগলো। পাটের পাকানো মোটা দড়ি লাঙলের ফালে ঘষে কাটা ওর পক্ষে সম্ভব নয়। সরে এলো। আর হঠাৎ ওর মাথায় একটা বুদ্ধি এলো। বুদ্ধিটা আসলে ওর নিজের নয়, একটা বইয়ে পড়েছিল। পিছনের বাঁধা 2 হাতের ফাঁকের মধ্যে ও ওর পিছন দিকটা ঢুকিয়ে দেবার চেষ্টা করলো। যতটা সহজ ভেবেছিল ব্যাপারটা মোটেই তত সহজ নয়। ও বারবার চেষ্টা করে শেষ পর্যন্ত 2 হাতের ফাঁকে পিছন দিকটা ঢুকিয়ে দিতে পারল। তারপর শুয়ে পড়ে বাঁধা হাত দুটো নিচে দিয়ে হাঁটু পর্যন্ত এনেই আবার ঠেকে গেল। অনেক চেষ্টার পরে হাঁটু ছাড়িয়ে একটা পা অনেকটা হাতের বাঁধনের কাছে এলো, কিন্তু আর্চ করা ওর অভ্যাস নেই। পিঠে ভীষণ ব্যথা লাগছে।
তবুও প্রাণপণ চেষ্টায় একটা পা বের হতেই আর একটা পাও লাইনে বের করে আনলো। পিছমরা বাঁধা 2 হাত এখন ওর সামনে। এবার খুলবে কি করে? গোগল তা জানে। এবার ও এগিয়ে গেল কাস্তেটার কাছে। পা দিয়ে সেটাকে বটির মতো চেপে ধরে দড়ি কাটতে লাগলো। কয়েক মিনিটের চেষ্টায় দড়ি কেটে গেল। গোগল এখন দর ঘামছে। গায়ের জামাটা ভিজে সপ করছে। ওর এখন তা দেখবার সময় নেই। মুখে বাঁধা গামছাটা খুলতে বিশেষ কষ্ট হলো না। তারপর ও প্রথমেই দরজার ওপর দুম দুম করে ফেলতে লাগলো। কয়েকবার পিটিয়েই থেমে গেল। বুঝলো কাজটা বোকামি হচ্ছে। টের পেলে সেই লোকটাই আবার এসে পড়বে। ধরা পড়লে আর রক্ষে নেই। ও একবার ফুটির দিকে দেখে নিল। মাটির দেওয়ালের ওপরে আড়াআড়ি একটা বাঁশ রয়েছে। ওটার ওপর উঠে দাঁড়াতে পারলে টালিতে হাত পেয়ে যাবে। 2-একটা টালি খুলতে পারলেই বেরিয়ে পড়তে পারবে। গোগল আর দেরি করলো না। যেমন ভাবা তেমনি কাজ। ও খুঁটি বেয়ে টালির মাথার বাঁশ ধরল। সেখান থেকে পা ঝুলিয়ে দিল আড়াআড়ি বাঁশের উপর। কোনো রকমে পা ঠেকিয়ে টালির গায়ে হাতে চাপ দিল, কিন্তু সহজে খুলল না। যেদিকেই সরাতে চায় টালি যেন সহজে নড়তেই চায় না। তখন হাত দিয়ে জোরে ঘুষি মারতেই একটা টালি একটুখানি উঠে পড়ে গেল। কোনো রকমে সেটাকে ঠেলে সরাতেই গোগলের গায়ে রোদ লাগলো। পাশের টালিটা ঠেলতে সহজেই সরে গেল। কোনো রকমে মাথাটা বের করে বাইরেটা একবার দেখল। চারপাশে গাছ, রোদ গাছের মাথায়। এবার ও 2 হাত বের করে টালি ধরে বাঁশের থেকে জোরে লাফ দিয়ে পা তুলল। টালিতে ঠং ঠং শব্দ হলো, কিন্তু ও টালির চালে উঠে পড়ল। গোগল জানে দরজাটা কোন দিকে। সেদিকে একবার দেখলো। দেখেই ওর বুকের মধ্যে ধরাস করে উঠল। দেখলো সেই লোকটা ঘরের দিকে আসছে, জঙ্গলের ভেতর দিয়ে। কিন্তু লোকটার নজর দরজার দিকে। বেশ নিশ্চিন্ত হয়ে সে এগিয়ে আসছে। গোগল টালির ওপর শুয়ে পড়ল। লোকটা এগিয়ে এসে যখন তালা খুলছে শব্দ পেয়েই গোগল টালির চালের পিছনে গিয়ে সামনে একটা গাছের ডাল ধরে ঝুলে পড়ল। কিন্তু গাছ বেয়ে নামার সময় আর নেই। ও দরজার পাল্লার জোর শব্দ শুনতে পেল। পেয়ে নিচে লাফিয়ে পড়ে ছুটতে আরম্ভ করলো। কোন দিকে ছুটছে কিছুই জানে না। কেবল শুনতে পেল পিছনে কারো পায়ের শব্দ এগিয়ে আসছে। গোগলের দম ফুরিয়ে আসছে, তবু প্রাণপণে দৌড়তে লাগলো। আর হঠাৎ ওর সামনে এসে পড়লো একটা সাইকেল। সাইকেল চালক আর ও দুজনেই লুটিয়ে পড়লো। গোগল চিৎকার করে উঠলো, ডাকাত ডাকাত! সাইকেল যিনি চালাচ্ছিলেন তিনি অল্প বয়সী ভদ্রলোক। আগেই গোগলকে টেনে তুললেন, বললেন, কোথায় ডাকাত? কে তুমি? আমার নাম গোগল। বিধান কাকার বাড়ি বেড়াতে এসেছি। একটা লোক মহিষমর্দিনীর মূর্তি চুরি করেছে, আমি দেখেছি। ভদ্রলোক ভীষণ অবাক হয়ে বললেন, তুমি দেখেছো? মহিষমর্দিনীর মূর্তি নিয়ে তো গোটা গ্রামে হইচই পড়ে গেছে। পুলিশ এসেছে, আর একটি ছেলেকেও নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। তুমি তাহলে সেই ছেলে? গোগল তখন পিছনে তাকিয়ে দেখছে। লোকটাকে দেখা যাচ্ছে না। বলল, আপনার সাইকেলে আমাকে একটু বিধান কাকার বাড়ি পৌঁছে দেবেন? চোরকে আমি দেখেছি, আর মহিষমর্দিনী কোথায় রেখেছে তাও জানি। ভদ্রলোক তাড়াতাড়ি সাইকেল রাস্তা থেকে তুললেন। সিটের সামনে গোগলকে বসিয়ে বাই বাই চালিয়ে দিলেন। মাত্র 2 মিনিটের মধ্যেই পৌঁছে গেলেন বিধান কাকার বাড়ির সামনে। সেখানে তখন লোকজনের ভিড়, পুলিশের জিপ। বিধান কাকা কোথা থেকে ছুটে এসে গোগলকে জড়িয়ে ধরলেন। গোগল প্রায় অজ্ঞানের মতো বিধান কাকার কোলে ঢলে পড়ল। বিধান কাকা গোগলকে কোলে নিয়ে বাড়ির সামনে বারান্দায় উঠলেন। চিৎকার করে বললেন, শিগগির 1 গ্লাস জল দিয়ে এসো। গোগলের মনে হচ্ছিল ওর নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, গলা শুকিয়ে কাঠ। বিধান কাকা ওর মুখে চোখে জলের ঝাপটা দিলেন। গোগল চোখ মেলে তাকালো, বলল, জল খাবো। বিধান কাকা ওর মুখের সামনে গ্লাস ধরতেই চোঁ চোঁ করে চুমুক দিল, কিন্তু ভালো করে খেতে পারলো না। বলল, বিধান কাকা, মহিষমর্দিনীকে দিঘির এক কোণে মাটি চাপা দিয়ে রেখেছে। আমি সব দেখেছি। যে লোকটা আরতির সময় ঘন্টা বাজায়, সে আমাকে দিঘির ধার থেকে ধরে নিয়ে জঙ্গলের মধ্যে একটা ঘরে আটকে রেখেছিল। আমি... একজন বলে উঠলেন, তুমি আর কথা বলো না গোগল, সবই বুঝেছি, আমরা যাচ্ছি। পুলিশ আর লোকজন সব ছুটে বেরিয়ে গেল। বিধান কাকার কোলে বসে গোগল দেখলো মা আর কাকিমা সামনে দাঁড়িয়ে, দুজনেই কাঁদছেন। বাবা ওর দিকে উদ্বেগে তাকিয়ে আছেন। বিধান কাকা বললেন, সব কথা পরে শুনবো গোগল, তুমি এখন ভালো আছো তো? হ্যাঁ, বেশ, আগে কিছু খেয়ে নেবে, চলো। বিধান কাকা গোগলকে কোলে নিয়েই বাড়ির ভেতরে গেলেন। 1 ঘন্টা পরেই মহিষমর্দিনীর মূর্তি বাড়িতে নিয়ে আসা হলো। মূর্তির দামি গহনা কিছুই খাওয়া যায়নি। চোরেরা সময় পায়নি, ভেবেছিল ধীরে সুস্থে সব কাজ করবে। কিন্তু গোগল তাদের কাজে বাদ সাধল। বিধান কাকার বাড়ির সামনে সবাই তখন গোগলকে দেখতে চাইছে।
সবাই জেনে গেছে গোগলের জন্যই চোর ধরা পড়েছে। গোগলে জানলো স্বয়ং পুরোহিত নাকি চোরদের সাহায্য করেছে। বিধান কাকা তো গোগলকে মাথায় নিয়ে নাচতে আরম্ভ করলেন। বললেন, আমাদের 7 পুরুষের দেবীকে গোগল পাইয়ে দিয়েছে। থানার ওসি বললেন, ভাগ্য কিন্তু খুবই ভালো, গোগল বেঁচে গেছে। গোগলকে সত্যি হয়তো জলে ডুবিয়ে মারতো। বিধান কাকা হাসছেন, কাঁদছেন, পাগলের মতো হয়ে গেছেন। বললেন, ভাগ্যিস গোগলকে জোর করে কলকাতা থেকে নিয়ে এসেছিলাম, নইলে আজ আমাদের সর্বনাশ হয়ে যেত। আর ওকে চিরদিনই মহিষমর্দিনীই রক্ষা করবেন। বলে গোগলকে চুমু খেয়ে আদর করলেন। সবাই তখন চিৎকার করছে, জয় গোগলের জয়, জয় গোগলের জয়, জয় মহিষমর্দিনীর জয়। গোগল লজ্জা পেয়ে হাসছে।